দেখেন, আমাদের বাংলাদেশের নিয়মটা কিন্তু একটু কেমন যেন, বিশেষ করে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার ব্যাপারটা। আজকে বলতে চাচ্ছি যে একটা মানুষ যদি কিছু টাকা পয়সা বসে বসে খাটিয়ে টাকা দিয়ে টাকা ইনকাম করে, সেটা কিন্তু একদম আমাদের ধার্মিকভাবে কিন্তু হারাম করা হয়েছে, হালাল নয়। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটা যদি হারাম করা হয়, তাহলে একটা বাড়িওয়ালা যখন একটি বাড়ি বানিয়ে বছরের পর বছর একটি ফ্ল্যাট মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া দিচ্ছে, সেটা কেন হারাম না? মানে বলতে চাচ্ছি, সে হারাম না বলতে তো এরকম না যে তার বাড়িটা বানাতে তার পরিশ্রম লাগে নাই বা তার মানে টাকা লাগে নাই। সে অবশ্যই সারা জীবনের কষ্টের টাকা দিয়ে বাড়ি বানিয়েছে, কিন্তু বিষয়টা একটু যদি অন্যরকম হতো, যেমন যে সে বাড়ি বানিয়েছে ঠিক আছে, বাড়িটার উপরে যে ফ্ল্যাটগুলো, এই ফ্ল্যাটগুলো যদি সরকারি নির্দিষ্ট ভাড়া বরাদ্দ থাকতো, অথবা নির্দিষ্ট নিয়ম থাকতো যে এক একটা ফ্ল্যাটের ভাড়া যতটুকু ধরে দিলে তার সেটা হারাম হবে না, ততটুকু হতো, তাহলে হয়তো বা এই বিষয়টা মানে অনেকের জন্য একটু সুবিধাজনক হতো। বিষয়টা হচ্ছে যে সমাজে উঁচু নিচু ভেদাভেদটা অনেকটাই কমে আসতো। এই কথা বলছি যে দেখেন, যারা ভাড়া থাকছে তারা কিন্তু সারা জীবন ভাড়াই থেকে যাচ্ছে, এবং খুব কম মানুষই যে আছে আপনি দেখবেন যে ভাড়া থাকার পরে কিছু টাকা সেভ করতে পারে বা বাড়ি করতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ভাড়া থেকে বাড়ি করাটা অসম্ভব। কারণ আহ সে যত টাকাই স্যালারি পাক না কেন, তার যে বেতন, সেই বেতনের কিন্তু বেশিরভাগ মানুষের স্কেলটা বলবো, সেই বেতনের অর্ধেক টাকাই কিন্তু কোনো কোনো মানুষের এমন হয় যে বেতনের বেশিরভাগ টাকাটাই কিন্তু তার ভাড়ার মধ্যে চলে যাচ্ছে। তো এটা কিন্তু অনেক বেশি, তাহলে এটা কেন হারাম না? মানে বলতে চাচ্ছি যে একটা বাড়িওয়ালা শুধু তো একটা বাড়ি বানায় না, সে এমন ভাড়া পাচ্ছে যে সে টাকা দিয়ে সে আরো বাড়ি করার মতো সোর্স তার হচ্ছে, তৈরি হচ্ছে, এবং সে কিন্তু ফিজিক্যালি কোনো পরিশ্রম বা শারীরিক কোনো পরিশ্রম করার জন্য প্রয়োজন হচ্ছে না, বিশেষ করে টাকার জন্য। তো একটা বাড়িওয়ালার দেখবেন যে বেশিরভাগই কিন্তু সে বাড়ি বানিয়ে আহ, সে কিন্তু নিশ্চিন্তে এটা থেকে ভাড়া দিয়ে মানে সে নিজে শুধু চলতেই পারতেছে না, খুব ভালোভাবেই চলতে পারে। এবং এমনও হয় যে বেশিরভাগ বাড়িওয়ালাদের ছেলে মেয়েরা কিন্তু একদমই কর্মঠ হয় না, আর তারা কোনো ভালো কোনো আহ, জীবনের লক্ষ্য নিয়ে ছোটে না। কেন ছোটে না? তারা জানে যে তাদের একটা নির্দিষ্ট ইনকাম সোর্স আছে। এক কথা, একটা বাড়ি বানানো মানে আজীবনের জন্য একটা নির্দিষ্ট ইনকাম সোর্স খুলে তৈরি হওয়া। কিন্তু দেখেন, যে ব্যক্তিটা ভাড়া থাকছে সে ব্যক্তিটার কথাটা ভাবেন যে সে যখন ভাড়া থাকছে তার জীবন তো শেষ করে ফেলছে ভাড়া থাকতে থাকতে, একদম তার জীবনের সবটুকু ইনকাম ভাড়ার জন্য তার দিয়ে দিতে হচ্ছে। তাহলে তার কি থাকছে? সে তো আর বাড়ি করার মতো কোনো সোর্স থাকতেছে না। আবার অন্যদিকে খেয়াল করে দেখেন যে একটা বাড়িওয়ালা 10টা বাড়ি করারও সুযোগ হচ্ছে। কোনো কোনো বাড়িওয়ালার এমনও রেকর্ড আছে যে তার 4 5টা 10টা বাড়ি আছে। তো এই নিয়মটার উপরে যদি নির্দিষ্ট কিছু নিয়ম থাকতো যে সম্পদ, হ্যাঁ একটা মানুষ সম্পদ করবে, কিন্তু সম্পদের একটা নির্দিষ্টতা থাকবে। কারণ একটা মানুষের জীবন কতটুকু, একটা বাড়িওয়ালা যতটুকু বাঁচবে, একটা ভাড়াটিয়ার আয়ও কিন্তু ঠিক ততটুকুই, মানে তার ঊর্ধ্বে না। যতটুকু গড় আয়ু তার ঊর্ধ্বে কিন্তু কেউ না। তো সেক্ষেত্রে একজন মানুষ সে সমাজে এমন ভাবেই বসবাস করবে যে তার কোনো মানে অভাব অনটন তো দূরের কথা, মানে তার কোনো বিন্দু পরিমাণ চলাফেরা বা তার নিজের একটা আর্নিং এর টেনশন থাকবে না। আর অন্যদিকে আরেকটা মানুষ একদম নিজের জীবন সবটুকু যা ইনকাম করে শরীরের রক্ত পানি করে, সে সবটুকুই কিন্তু ভাড়ার জন্য দিয়ে দিতে হচ্ছে, যার কারণে সে আর জীবনে বাড়ি করার স্বপ্নই দেখতে পারতেছে না। এটা কিন্তু হচ্ছে, এই যে একটা মানে সমন্বয়হীনতা, এটা কিন্তু বিশাল একটা প্রভাব পড়ে একটা দেশের উপরে। সেই দেশের মানুষ এরকম থেকে যায় যে যারা ধনী তারাই ধনী হয়, আর যারা গরিব তারা গরিবই থেকে যায়। তাহলে এই সমঝোতাটা যদি একটু সমন্বয় করা হতো, মানে একটা বাড়িওয়ালার যদি নির্দিষ্ট, বাড়িওয়ালা বলবো না, মানে যে কোনো অর্থ বা বিত্তবান ব্যক্তিদের বলবো, তাদের উপরে যদি নির্দিষ্ট সম্পদ করার একটা সীমানা বেঁধে দেওয়া হতো, তাহলে হয়তো বা একটা মানুষ নির্দিষ্ট কিছু সম্পদ করার পরে তার এক জীবনে চলার জন্য যতটুকু সম্পদ দরকার তারপরে কিন্তু আর সে বাঁচত না। কিন্তু এটা না থাকার কারণে হচ্ছে কি, যে একজন সম্পদশালী সম্পদশালী হচ্ছে, আর একজন দরিদ্র দিন বাই দিন সে দরিদ্রই হচ্ছে। এই যে একটা সমন্বয়হীনতা, বিশাল পাহাড়ের মতো, ব্যাপারটা ভাবলে অনেকটা এরকম। যে দেখেন যাদের মানে
নিজেদের খেয়ে পরে ভাড়া থেকেই মানে দিন চলে যাচ্ছে, তাদের তো অন্য কোনো স্বপ্ন দেখার প্রশ্ন ওঠে না। আর অন্যদিকে একজন মানুষ একটা বাড়ির জায়গায় 4-5টা বাড়ি করছে, 4-5টা গাড়ি করছে, প্রত্যেকটা ফ্যামিলি পার্সনকে আলাদা আলাদা আর গাড়ি দিতে হচ্ছে। তো একজনের কত বিলাসিতা আর আরেকজনের দেখেন কত মানে অবক্ষয়। তো যে জায়গাটা বলতে চাই যে যদি এরকম কোনো নিয়ম থাকতো যে দেখেন একটা বাড়িওয়ালার আহ ভাড়া ভাড়া নিবে, ঠিক আছে, সে ভাড়াটা অবশ্যই তার হালাল, কিন্তু এই ভাড়াটা একটা যে ফ্ল্যাটটা মনে করেন যে 10,000 বা যে ফ্ল্যাটটার ভাড়া 20,000, সেটার রেটটা কমিয়ে, যেহেতু তার নির্দিষ্ট ইনকাম সবসময় আসবে, তার ইনকামটা কিন্তু কোনো সময় এটার মানে কম হবে না বা একদম নাই হবে না, আছে না যে তার আর এই মাসে ইনকাম হচ্ছে পরের মাসে হবে না, এটা না। একজন বিজনেসম্যান যে তারও কিন্তু লাভ লস আছে, কিন্তু একজন একজন বাড়িওয়ালার কিন্তু লাভ লস বলতে কিছু নেই। সে কিন্তু সবসময় শুধুমাত্র তার বাড়ির বিল এবং সবকটা বিল মিটিয়ে যা যতটুকু সার্ভিস দরকার ততটুকু মিটিয়ে যা থাকছে সবটাই তার, তার কিন্তু এটা থেকে আপ ডাউন হচ্ছে না টাকাটা। তো সেই ক্ষেত্রে কিন্তু তার একটা নির্দিষ্ট ভাড়া মানে এমন লেভেলের বেঁধে দেওয়া উচিত ছিল, যে লেভেলটা বেঁধে দিলে একটা ভাড়াটিয়ার উপরেও জুলুম হবে না, একটা বাড়িওয়ালার টাকাটাও মানে হালাল, ঠিক আছে, হালাল হয়েও যেন কেন কেন যেন মনে হয় এই টাকাটা আসলে হালালের জায়গায় নাই। কারণ একটা বাড়িওয়ালার যদি মনে করেন যে 2টা বাড়ি থাকে, সেটা যদি হয় 5 থেকে 6 তলা পর্যন্ত, 2 ইউনিটের হোক 1 ইউনিটের হোক, সেখানে একটা ফ্যামিলি চলতে তো ভাই মাসের লাখ টাকার উপরে মনে হয় না দরকার পড়ে, বা মিনিমাম লেভেলের চলা বলেন বা একটু ভালো করেও চলতে গেলে এত টাকা লাগে না। কিন্তু অন্য দিকে দেখেন যে একটা ভাড়াটিয়া কিন্তু সে যতটুকু আনতেছে তার সবটুকু ভাড়া দিয়ে সে যে যে যতটুকু থাকছে ততটুকু দিয়ে কিন্তু তার জীবনের দিনাতিপাত করতেছে, কিন্তু সে কিন্তু করতেছে। এখন একটা বাড়িওয়ালার এত বেশি ক্ষুধা থাকে যে তাদের কিন্তু হচ্ছে না, তারা কিন্তু আরো বাড়ি বানায়, আরো ফ্ল্যাট বাড়ায়, আরো ফ্ল্যাট ভাড়া দিতে চায় এবং আরো বেশি ভাড়া দিতে চায়, মানে রেটটা বেশি, রেটটা কিন্তু এক্ষেত্রে কমছে না। যে ক্ষেত্রে দেখেন যে একটা বাড়িওয়ালার যে বাসাটা আপনার 10,000 টাকা ভাড়া, সেটা যদি 5,000 টাকা নামিয়ে আনা যায়, তাহলে কিন্তু একটা ভাড়াটিয়ার জন্য মানে সামঞ্জস্য থাকবে, তার কিন্তু কোনো ক্ষতি হবে না। মানে দিন শেষে তার এতটা কষ্ট লাগবে না যে আমার সবটুকুই চলে যাচ্ছে। এখন যেই ভাড়াটা যতটুকু দেওয়ার দরকার তার চেয়ে যখন বেশি নিচ্ছে, সেটা কেন হারাম হচ্ছে না? আমার প্রশ্ন এই জায়গায় যে দেখেন ভাবলে কিন্তু এই বিষয়টা অনেক ক্রিটিক্যাল, এটা কিন্তু হারাম হওয়ার মতোই। কারণ একটা মানুষের এতই চাহিদা, এতই লাগে যে তার মানে চাহিদার শেষ নেই, আর একটা মানুষের জীবনে শেষ হয়ে যাচ্ছে আরেকটা শ্রেণী, তাদের কোনো চাহিদা তো থাকা তো দূরের কথা, তাদের জীবনে মানে নিজের খেয়ে পরে বেঁচে থাকাটাই অনেক দুর্বিষহ হয়ে পড়তেছে। এটা এরকম একটা ব্যাপার কিন্তু একদম এই বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার সমন্বয়হীনতার কারণেই হচ্ছে। আর এটা শুধু বাড়ি ভাড়াটিয়ার বলবো না, বিভিন্ন অর্থবিত্তবানদের মধ্যে বা দরিদ্রদের মধ্যে বিভিন্নভাবে এই শ্রেণী বৈষম্য আছে বা বিভিন্ন কারণে তৈরি হচ্ছে, যার কারণে আমি বলবো যে শিক্ষার দিক দিয়ে যদি বলেন যে আপনার যেসব জায়গায় কর্মক্ষেত্র বলেন সেখানেও এই সমন্বয়হীনতা আছে, সেখানেও দেখবেন যে একজন মানুষ এতটা পরিশ্রম করতে হচ্ছে না, কিন্তু সে জাস্ট শুধুমাত্র উচ্চশিক্ষিত হওয়ার কারণে তার স্যালারি লেভেলটা এত বেশি যে তার এত না হলেও কিন্তু চলতো, আবার সে কিন্তু অনেক সুখী এবং এত বেশি যে সে ব্যয় করার জায়গাও পাচ্ছে না। আরেকদিকে আরেকটা শ্রেণীর মানুষ আছে যারা এত পরিশ্রম করছে, কিন্তু পরিশ্রমের তুলনায় তাদের পারিশ্রমিকটা এত কম যে পরিশ্রম করে করে নিঃস্ব হয়ে গিয়েও দিন শেষে তার পেট ভরে ভাত খেতে কষ্ট হচ্ছে। তো এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমন্বয়হীনতা, এগুলোর উপরে যদি একটু আইন আরোপ করা হতো, এমন নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হতো যাতে কারোরই সমস্যা না হয়, তাহলে হয়তো বা সমাজে অনেকটাই সমন্বয় আসতো, সমাজে এত ধনী এত দরিদ্রের মানে বিশাল তফাৎ থাকতো না, হয়তো বা ধনীরা ধনী হওয়ার এত সোর্স থাকতো না, দরিদ্ররা দরিদ্র হওয়ার এত সোর্স থাকতো না। সবকিছুর মধ্যে একটা সমন্বয় থাকার প্রয়োজন আছে, সমন্বয়হীনতাই কিন্তু মানুষকে অনেক বিপদের মুখে ঠেলে দেয়। আল্লাহ হাফেজ।